Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে আমরা একটু ক্লাস রুটিনটা চলো দেখে নিই। তো এভরিডে 7:30 AM অর্থাৎ সকাল 7:30টাতে কিন্তু আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM কিন্তু আমরা ভোকাবুলারির ক্লাস করে থাকি, সেখানে আমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামসের ক্লাস করে থাকি। তো যারা 6 PM এর ক্লাস ওয়াচ করো না, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ওয়াচ করো তোমার ভোকাবুলারি পাওয়ারকে স্ট্রং করার জন্য। ওকে, নেক্সট ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টাতে এবং 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, অ্যান্ড সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু তোমরা আমাদের সঙ্গে মর্নিংয়ে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ব্যাস এটুকুই। চলো আমরা নেক্সট দেখে নিই। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো এটা হলো আমাদের সিলেবাস, যেখান থেকে আমরা জেন্ডার অ্যান্ড নাম্বার কমপ্লিট করেছি। পার্টস অফ স্পিচ থেকে আমরা নাউনকে কমপ্লিট করেছি, দেন আমরা প্রোনাউনের দুটো ক্লাস করে ফেলেছি, অর্থাৎ প্রোনাউনের ডিটেলস ক্লাস কিন্তু আমরা এন্ড করেছি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো রুলস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের যে রুলগুলো রয়েছে যেখান থেকে আমাদের এরর আসে, তো সেই রুলগুলোই কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে থাকবো। ওকে, তো চলো কন্টিনিউ করা যাক। তো দেখতেই পাচ্ছি রুলস অফ প্রোনাউন। তো চলো দেখে নিই রুল নাম্বার 1-এ কি বলা আছে। তো ফার্স্ট বলেছে হোয়েন 2 or more সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ড বাই অ্যান্ড, অর্থাৎ যখন 2 বা তার বেশি সিঙ্গুলার নাউন যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, তাহলে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা অলওয়েজ প্লুরাল নাম্বারের প্রোনাউনকে আমরা ব্যবহার করব। কি বললো, আই রিপিট এগেইন, যখন 2 বা তার বেশি সিঙ্গুলার নাউন যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, তখন আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা কিন্তু অলওয়েজ কি হয়ে যাবে, সেই প্রোনাউনটা অলওয়েজ কিন্তু প্লুরাল হবে। চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। তো ফার্স্ট যেটা বলেছে দেখো, রোহিত অ্যান্ড অমিত হ্যাভ লস্ট হিজ পেন্স, তাই না? এখানে কি বলা আছে, হিজ পেন্স। তো সেন্টেন্সটা কিন্তু আমাদের ইনকারেক্ট। কেন? দেখো এখানে আমাদের দুটো সাবজেক্ট ছিল, একটা হলো রোহিত, একটা হলো অমিত, অর্থাৎ এখানে যুক্ত হয়েছে কি দিয়ে, অ্যান্ড দিয়ে, তাই না? তাহলে এটা হলো আমাদের একটা নাউন, এটা হলো আমাদের একটা নাউন, তাহলে দুটো নাউন কি দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড দিয়ে। তো যখনই দুটো নাউন বা প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে, তারপর আমরা যে ভার্বটাকে বসাই সেটা কিন্তু অলওয়েজ প্লুরাল ভার্ব হয়। মনে থাকবে, অলওয়েজ কি হয়, প্লুরাল ভার্ব হয়। এবং যে প্রোনাউনটাকে আমরা বসাই সেই প্রোনাউনটাও কিন্তু অলওয়েজ কি হয়, প্লুরাল প্রোনাউন হয়। প্রোনাউনটা অলওয়েজ কি হয়, প্লুরাল হয়। তাহলে এখানে হিজ যেটা ব্যবহার করা ছিল, হিজ তো আমরা সিঙ্গুলার প্রোনাউন হিসেবে জানি, তাই না? হিজটা হলো কি, হিজটা হলো আমাদের সিঙ্গুলার প্রোনাউন, তাই না? হিজটা হলো আমাদের সিঙ্গুলার প্রোনাউন, বাট সেখানে আমরা কিসের ব্যবহার করব, সেখানে আমরা প্লুরাল প্রোনাউন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের হিজের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, দেয়ার। তাহলে কি ছিল রুল নাম্বার 1-এ, আরও একবার রিপিট করে দিই, যখন 2 বা তার বেশি নাউন বা প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তার পরিবর্তে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করি সেটা প্লুরাল প্রোনাউন ব্যবহার করি, এবং ভার্ব যেটা ব্যবহার করি সেটাও কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করে থাকি। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট দেখে নেব। রুল নাম্বার 2 বলেছে হোয়েন 2 or more সিঙ্গুলার নাউন্স জয়েন্ড বাই অ্যান্ড, অর্থাৎ আগের রুলটার মতোই, যখন 2 বা তার বেশি সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে আর প্রিসিডেড বাই ইচ অ্যান্ড এভরি, এবং তার পূর্বে ইচ অ্যান্ড এভরি কথাটা থাকছে, তখন কিন্তু আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা কিন্তু সিঙ্গুলার হবে। বোঝাতে পারলাম? তো আগেরটাতে ছিল নাউন বা প্রোনাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তার পরিবর্তে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা প্লুরাল হবে। কিন্তু এখন বলছে নাউন বা প্রোনাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তার পূর্বে যদি ইচ অথবা এভরি এই কথা দুটো থাকে, তাহলে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা কিন্তু সিঙ্গুলার প্রোনাউন হবে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। বলেছে এভরি সোলজার অ্যান্ড এভরি সেইলার,
তো এটা একটা নাউন ছিল সেইলার, এটা একটা নাউন ছিল এবং তার পূর্বে কি ছিল এভরি। তো দুটো ক্ষেত্রেই এভরি ছিল এবং কি দিয়ে যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা কিন্তু সিঙ্গুলার হবে এবং যে ভার্বটাকে ব্যবহার করব সেটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটাও সিঙ্গুলার হচ্ছে এবং প্রোনাউন যেটা ব্যবহার করছি সেটাও কিন্তু কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে। বোঝাতে পারলাম? আই হোপ কি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট দেখে নিই। তো দেখো কি বলেছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়ান্ট টু হিজ অথবা হার হাউস। তো এখানে বয়টা আমাদের একটা নাউন ছিল, গার্ল একটা নাউন ছিল। তো একটা ক্ষেত্রে ইজ যুক্ত ছিল এবং আরেকটাতেও ইচ যুক্ত ছিল। তো এই ক্ষেত্রে হিজ অথবা হার কেন ব্যবহার করতে পারবো? দেখো বয় যেটা সেটা হলো আমাদের মেল আর গার্ল যেটা সেটা আমাদের ফিমেল। তাহলে এদের প্রোনাউন হিসেবে আমরা হিজও ব্যবহার করতে পারি সিঙ্গুলারে, হারও ব্যবহার করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো প্রোনাউনই এখানে ব্যবহার করতে পারি, হিজ অথবা হার। এবার তোমাদের মনে কনফিউশন আসতে পারে যে ম্যাম অপশানে যদি দুটোই থাকে অর্থাৎ হিজও থাকে হারও থাকে, তো সেই ক্ষেত্রে দুটোই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। বোঝাতে পারলাম? তো দেখবে অপশানে এরকম একটা দিয়ে থাকে, ধরো এ অথবা বি, নেক্সট সিতে এরকম থাকবে হিজ অ্যান্ড হার। তো অনেকের মনে হতে পারে যে হিজ শুধুমাত্র অ্যান্সার হবে যেহেতু এখানে বয় বলেছে, আবার অনেকের মনে হতে পারে যেহেতু গার্ল বলেছে তাহলে হার আমাদের অ্যান্সার হবে। বাট দুটোই যদি থাকে, দুটো নাউন যদি থাকে আর সেটা যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় আর তার পূর্বে যদি ইচ অথবা এভরি কথাটা থাকে তাহলে কিন্তু প্রোনাউন হিসেবে আমরা দুটোকেই ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট এক্সাম্পল দেখে নিই। ইচ অফ রাম অ্যান্ড শ্যাম হ্যাজ ডান হিজ ওয়ার্ক। তো এই ক্ষেত্রে দেখো আমরা হিজের ব্যবহার করেছি, কারণ কি রামের আগে শুধুমাত্র ইচ ছিল, তাই না? রামের আগে কি ছিল? ইচ ছিল, বাট শ্যামের আগে ছিল না। বাট যদি একটার ক্ষেত্রেও থাকে অর্থাৎ একটা নাউন বা প্রোনাউনের পূর্বেও যদি ইচ কথাটা থাকে সেক্ষেত্রে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে এবং যে প্রোনাউনটা ব্যবহার করবে সেটাকেও সিঙ্গুলার হতে হবে। তো এক্ষেত্রে দুটোই আমাদের মেল ছিল, সেই জন্য আমরা প্রোনাউন হিসেবে কার ব্যবহার করেছি? হিজের ব্যবহার করেছি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো, রুল নাম্বার 3। এবার কি বলেছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে বোথ থাকে তাহলে সেখানে কনজাংশন হিসেবে আমরা কার ব্যবহার করব? অ্যান্ড এর ব্যবহার করব। অ্যাজ ওয়েল অ্যাজ এর নয়, অর্থাৎ বোথের সঙ্গে আমরা অ্যান্ড এর ব্যবহার করি, অ্যাজ ওয়েল অ্যাজ নয়। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেগেটিভ ইজ অ্যাভয়েডেড উইথ বোথ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স বোথ দিয়ে শুরু হয় তো সেক্ষেত্রে আমরা নট অথবা নো এর ব্যবহার করতে পারি না, অর্থাৎ সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে লিখতে পারি না। চলো আমরা এক্সাম্পল দেখে নিই। কি বলেছে দেখো, বোথ ইউ অ্যান্ড মাই ব্রাদার আর গোয়িং টু অ্যাটেন্ড হার ম্যারেজ টুমরো। তো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছিল? বোথ দিয়ে। ওকে, এটা একটা আমাদের প্রোনাউন ছিল, মাই ব্রাদার এটা একটা আমাদের প্রোনাউন ছিল, তাই না? ইউ যেটা সেটা একটা প্রোনাউন, মাই ব্রাদার এটা হলো আমাদের একটা প্রোনাউন। তো দুটো প্রোনাউন কি দিয়ে যুক্ত হয়েছে? অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। কারণ কি সেন্টেন্সের শুরুতে বোথ ছিল। তো সেন্টেন্সের শুরুতে যদি বোথ থাকে তাহলে নাউন বা প্রোনাউন, কি বললাম, নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন আমাদের সেই নাউন বা প্রোনাউনকে কি দিয়ে যুক্ত করতে হয়? অ্যান্ড দিয়ে যুক্ত করতে হয় এবং আমরা যে ভার্বটাকে ব্যবহার করি সেটা কিন্তু প্লুরাল ভার্ব হয়। বোঝাতে পারলাম? চলো নেক্সট দেখে নিই। বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার। তো সেন্টেন্সের শুরুতে বোথ ছিল, ওকে, তারপর কি বলেছিল? বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার। দেখো সেন্টেন্সটা কিন্তু রং, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু ভুল সেন্টেন্স। কেন? একটু আগে বললাম যে নেগেটিভ ইজ অ্যাভয়েডেড উইথ বোথ, অর্থাৎ বোথের সঙ্গে আমরা নেগেটিভ কিছু ব্যবহার করতে পারি না। তো বোথ দিয়ে শুরু হয়েছিল বাট এখানে নটের ব্যবহার ছিল, তো এখানে আমরা নটের ব্যবহার করতে পারবো না। অর্থাৎ সেন্টেন্সটাকে যদি তোমাকে সঠিক করতে হয় তাহলে নটটাকে অমিট করে দিতে হবে। তাহলে সঠিক সেন্টেন্স কি হয়ে যাবে? বোথ অফ দেম আর গোয়িং দেয়ার, অর্থাৎ তাদের উভয়ই সেখানে গিয়েছিল। বোঝাতে পারলাম? বোথের সঙ্গে কিন্তু আমরা নটের ব্যবহার করতে পারি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সট রুল দেখে নেব, রুল নাম্বার 4। When two subjects are joined by either or, neither nor, not only but also none but, I repeat again, যখন দুটো সাবজেক্ট either or, neither nor, not only but also none but এগুলো দিয়ে যুক্ত হয়, আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা কিন্তু যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা কি অনুযায়ী? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। বোঝা গেল না? চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো কি বলেছে, নাইদার দ্য স্টুডেন্টস
নর দ্য টিচার। তো এখানে স্টুডেন্টস আমাদের একটা সাবজেক্ট ছিল, যেটা হলো আমাদের সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট। নেক্সট একটা কি ছিল, দ্য টিচার, এটা হলো আমাদের সেকেন্ড সাবজেক্ট, তাই না? তো এখানে যদি কোনো সেন্টেন্স আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নান বাট দিয়ে যদি কোনো সেন্টেন্সের দুটো সাবজেক্ট যুক্ত থাকে, আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা অলওয়েজ সিঙ্গুলার হয়। অনেকের মনে হতে পারে যেহেতু স্টুডেন্টস রয়েছে তাহলে ম্যাম ওখানে বহুবচন করব অর্থাৎ দেয়ারের ব্যবহার করব, বাট তুমি যদি দেয়ারের ব্যবহার করো তাহলে কিন্তু ভুল। কারণ কি, আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। তো এখানে দ্য টিচার, এটা হলো আমাদের দ্য টিচার, যেটা সেটা হলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, এটা আমাদের কি ছিল, সিঙ্গুলার সাবজেক্ট। তো সেই জন্য কিন্তু আমাদের যে প্রোনাউনটাকে ব্যবহার করতে হবে সেটাও হয়ে যাবে সিঙ্গুলার প্রোনাউন। বোঝাতে পারলাম? এরপর দেখো আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলে দিই, নাইদার নর, আইদার অর, নট অনলি, বাট অলসো, নান বাট, এগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স আর দুটো সাবজেক্ট যুক্ত হয়, আমরা যে ভার্বটাকে ব্যবহার করি না, সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। সেটা সিঙ্গুলার ভার্ব হয়। কেন হলো এখানে সিঙ্গুলার ভার্ব? কারণ সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসেছে। ওকে, তো সেকেন্ড সাবজেক্টে যদি প্লুরাল থাকতো সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করতাম। সেকেন্ড সাবজেক্টটা যেহেতু এখানে সিঙ্গুলার, তো সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্বের এখানে ব্যবহার করলাম। আই রিপিট এগেইন, নাইদার নর, আইদার অর, নট অনলি, বাট অলসো, নান বাট দিয়ে যদি কোনো দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে আমরা যে ভার্বটাকে ব্যবহার করি সেটাও কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। বোঝাতে পারলাম? তাহলে প্রোনাউনটাও আমরা যুক্ত করি ব্যবহার করি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, ভার্বটাকেও আমরা ব্যবহার করি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। ওকে, সেকেন্ড সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব প্রোনাউন সিঙ্গুলার হবে, সেকেন্ড সাবজেক্টটা যদি বহুবচনে থাকে ভার্ব প্রোনাউন কিন্তু বহুবচন হয়ে যাবে। আই হোপ কি ক্লিয়ার? চলো আমরা নেক্সট রুল দেখে নেব, রুল নাম্বার 5। কি বলেছে দেখো, আইদার অ্যান্ড নাইদার আর অলওয়েজ ইউজড ইন রিলেশন টু টু থিংস। অর্থাৎ আইদার আর নাইদার সবসময় দুটো থিংসের মধ্যে রিলেশন বোঝাতে আমরা ব্যবহার করি, অথবা টু পার্সনস অর্থাৎ দুটো ব্যক্তির মধ্যে রিলেশন বোঝাতে, দুটো বস্তু অথবা দুটো ব্যক্তির মধ্যে রিলেশন বোঝাতে আমরা আইদার আর নাইদারের ব্যবহার করে থাকি। এরপর কি বলেছে, ফর মোর দ্যান টু, অর্থাৎ যখন তুমি দুইয়ের বেশি বোঝাতে চাইবে সেক্ষেত্রে এনি অথবা নানের ব্যবহার করতে হবে। ওকে, চলো এক্সাম্পলস দেখে নিই। কি বলেছে, আইদার অফ দ্য টু বয়েজ ক্যান পে ফর ইট। আইদার অফ দ্য টু বয়েজ, যেহেতু এখানে টু বয়েজ অর্থাৎ দুটো বয়েজের কথা বলা ছিল, দুটো বালকের কথা বলা হয়েছিল, সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করলাম, আইদার। নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস, তো এখানে হ্যাজ বিন সিলেক্টেড, তো এখানে কয়টা বন্ধুর কথা বলা হয়েছিল, দুটো বন্ধুর কথা বলা হয়েছিল, সেই জন্য আমরা নাইদারের ব্যবহার করলাম। তো এটা তো ম্যাম বুঝলাম যে দুই বোঝালে হয় আমরা আইদার ব্যবহার করব, না হয় আমরা নাইদারের ব্যবহার করব। তো সেন্টেন্সটা যখন পজিটিভ মিনিং দেবে তখন তোমাকে আইদারের ব্যবহার করতে হবে, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ মিনিং দেয় সেক্ষেত্রে তোমাকে নাইদারের ব্যবহার করতে হবে। অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কেউই সিলেক্টেড হয়নি, তো সেক্ষেত্রে হয়নি অর্থাৎ না, সেই জন্যই কিন্তু ওখানে আমরা নাইদারের ব্যবহার করেছি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেব। ওকে, নান অফ দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস হ্যাভ পাসড। তো দেখো এখানে কি দিয়ে শুরু হয়েছে, নান। তো গতকালকে কিন্তু আমি নান দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে নানের পর কখন আমরা কি ভার্ব ব্যবহার করি, তাই না? এটা কিন্তু আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। তো আরো একবার, তো এখানে যেটা মিন করছে সেটা হলো দুইয়ের বেশি বোঝাতে এনি অথবা নানের ব্যবহার করি। কি বলেছে, নান অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টসদের মধ্যে কেউই নয়, তো এখানে দুইয়ের বেশি বুঝিয়েছে সেই জন্য কিন্তু আমরা নানের ব্যবহার করেছি। এইবার যদি কোনো সেন্টেন্স নান দিয়ে শুরু হয় তাহলে আমরা ম্যাম কি ভার্ব ব্যবহার করি, দেখো নান দিয়ে শুরু হবে আর তারপর যদি কাউন্টেবল নাউন থাকে, সাবজেক্ট হিসেবে কি থাকে, কাউন্টেবল নাউন, তাহলে যে ভার্বটা বসাবে সেটা প্লুরাল হবে। যদি আনকাউন্টেবল নাউন থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। সেক্ষেত্রে ভার্বটা কি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। তো এটা ডিটেলস আগের দিন আমরা করিয়েছিলাম, তো আগের দিনের ক্লাসটা যারা ওয়াচ করনি অবশ্যই গিয়ে ওয়াচ করে নাও, একদম লাস্টের দিকেই ছিল, মেবি ওটা 10 অর্থাৎ 10টা যে কাইন্ডস আছে প্রোনাউনের, তো সেখানের 10 নাম্বার পয়েন্টে এই নানের ব্যবহারটা তোমাদের সঙ্গে আমি ডিসকাস করেছিলাম। ওকে,
তো নানের পর যদি কাউন্টেবল নাউন থাকে ভার্বটা প্লুরাল হবে, নানের পর যদি আনকাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। চলো আমরা নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 6। কি বলেছে, হোয়েন ইন এ সেন্টেন্স অন ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট, যদি কোনো সেন্টেন্সে অন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অল দ্য প্রোনাউন্স ইন দ্য সেন্টেন্স মাস্ট বি চেঞ্জ ইনটু ওয়ান্স। অর্থাৎ অন যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তারপর যে প্রোনাউনগুলো ব্যবহার করব সবগুলোই কি হয়ে যাবে, ওয়ান্স হয়ে যাবে। হিজ ব্যবহার করব না, হার ব্যবহার করব না, বা হিম ব্যবহার করব না। বুঝতে পারলাম? চলো এক্সাম্পল দেখে নিই। কি বলেছে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। তো এখানে আমাদের সাবজেক্ট কি ছিল, ওয়ান, তাই না? তো এখানে আমরা যে ওয়ান্সটা ব্যবহার করেছি সেটা হলো আমাদের প্রোনাউন। তো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ওয়ান থাকে তার পরিবর্তে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করি সেটা হয়ে যায় ওয়ান্স, এটা আমরা অনেকেই জানি। আর একটা দেখো কি বলেছে, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, অর্থাৎ একজনের নিজের যে কর্তব্য ডিউটি যেটা সেটা পালন করা উচিত। তো সাবজেক্ট হিসেবে ওয়ান ছিল, তাহলে যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা হয়ে যাবে ওয়ান্স, ONE''S। নেক্সট দেখো, এটা কিন্তু 5 স্টার দিয়ে রেখেছি, এখানে দেখো 5টা স্টার, হ্যাঁ 5টাই দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু আমাদের 5 স্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো দেখে নিই কি বলেছে, অন অফ মাই ফ্রেন্ডস হ্যাজ ডান হিজ অথবা হার ডিউটি। তো ম্যাম একটু আগেই বললেন অন দিয়ে যদি শুরু হয় সেন্টেন্স তাহলে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা হয়ে যায় ওয়ান্স, বাট এখানে হিজ অথবা হার কেন ব্যবহার করা হলো? পয়েন্ট এটাই, যদি শুধুমাত্র ওয়ান থাকে তাহলে প্রোনাউন হিসেবে অনস হবে, কিন্তু অনের পর যদি অফ কথাটা থাকে, ওয়ানের পর যদি অফ কথাটা থাকে তো সেক্ষেত্রে তুমি বোথ ব্যবহার করতে পারো। মেল হলে হিজ, ফিমেল হলে হার। প্রোনাউন হিসেবে যদি মেল বোঝায় তো সেক্ষেত্রে হিজ ব্যবহার করো, যদি ফিমেল বোঝায় সেক্ষেত্রে তোমাকে হার ব্যবহার করতে হবে, অর্থাৎ দুটোই ব্যবহার করতে পারি, নো প্রবলেম। তাহলে কি বললাম, শুধুমাত্র যদি ওয়ান থাকে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে কার ব্যবহার করে থাকি, ওয়ান্সের ব্যবহার করে থাকি। যদি ওয়ান অফ কথাটা থাকে তো সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে হিজ ব্যবহার করতে পারি অথবা হার ব্যবহার করতে পারি। ওকে, এইটুকু ক্লিয়ার হলো প্রোনাউনের ব্যাপারটা। এরপর চলো একটু ভার্বের ব্যাপারটা বলে দিই। দেখো অন অফের পর আমরা যে প্রোনাউন আমরা যে নাউনটাকে বসাই সেটা কিন্তু প্লুরাল নাউন হয়ে যায়। অন অফের পর আমরা যে নাউনটাকে বসাবো সেটা প্লুরাল নাউন, বাট যে ভার্বটা বসাবো সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, সিঙ্গুলার ভার্ব। কারণ কি, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, কারণ কি ওয়ানটা আমাদের সাবজেক্ট, তাই না? অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্বকে আমরা বসাই, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্টটা কি ছিল, সিঙ্গুলার। তো সেই জন্য আমরা যে ভার্বটাকে বসাবো সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। আই হোপ কি ক্লিয়ার হলো? দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, অনেকের কাছে এই রুলগুলো কিন্তু নতুন, তো ফার্স্ট টাইম আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তো অনেকের কাছেই ক্লিয়ার হবে না। তো যদি ক্লিয়ার না হয় তার জন্য তোমাকে কি করতে হবে, ক্লাসটা বারবার করে রিপিটেড ক্লাস দেখতে হবে, অর্থাৎ রিপিট। তো একবার দেখো, বুঝতে না পারলে আরও একবার দেখো, আর অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো, রাখার পর বারবার করে রিভিশন করো। আই হোপ কি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট 7 কি বলেছে, টু বি। অ্যাকচুয়ালি বি ভার্ব, বি মিন্স কি, বি ভার্ব। বি ভার্ব কোনগুলো হয় ম্যাম, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যদি থাকে তো এইগুলোর পর অলওয়েজ আমরা যে প্রোনাউনটাকে বসাই সেটা কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসিয়ে থাকি। আমরা যে প্রোনাউনটাকে বসাই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পর আমরা যে প্রোনাউনটাকে বসাই সেটা কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসিয়ে থাকি। অবশ্যই মনে রাখতে হবে তার পূর্বে কিন্তু অলওয়েজ কাকে থাকতে হবে, ইট। ইটের পর যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকে তারপর যে আমরা প্রোনাউনটাকে বসাবো সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। সেটা কি ধরনের প্রোনাউন হবে, সাবজেক্টিভ। চলো এক্সাম্পল দেখে নিই। তো দেখো প্রত্যেকটাতেই কিন্তু ইট ছিল। সেকেন্ড যে এক্সাম্পল সেটা একটু আলাদা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো আস্তে আস্তে আমরা বুঝে নিই। দেখো ইট ইজ, তো এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্ব, বাট এটা আমাদের বি ভার্ব। তো আমি একটু আগেই বললাম যদি সেন্টেন্স ইট দিয়ে শুরু হয় আর তারপর যদি বি ভার্ব থাকে তাহলে সেখানে আমরা অবজেক্টের ব্যবহার করতে পারি না, সেখানে আমাদের সাবজেক্টের ব্যবহার করতে হয়। অর্থাৎ ইটের কমপ্লিমেন্ট হলো আই, ইট ইজ আই, এটা হয় আমি, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছি, তাই না? এটা কে, এটা আমি। তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট ব্যবহার করি না, আমরা কিন্তু সাবজেক্টের ব্যবহার করে থাকি। সেই জন্যই কিন্তু এখানে আয়ের ব্যবহার করেছি, ইট ইজ আই হু হ্যাভ ব্রট ইউ হোম। মি কিন্তু ব্যবহার করিনি, কারণ মিটা হলো আমাদের অবজেক্ট। চলো নেক্সট,
ওয়াজ ইট শি হু ডিড ইট ফর ইউ, এটা কি সে যে তোমার জন্য এটা করেছিল? তো এখানে দেখো শি, এখানে হার করো, ওকে, অ্যাকচুয়ালি শি এর অবজেক্ট যেটা সেটা হলো হার। দেখো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তোমরা যেন প্রশ্নবোধক বাক্য করার জন্য আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেগুলো থাকে সেগুলোকে আমরা সাবজেক্টের পূর্বে বসাই। তো ইট ওয়াজ, শিটাকে কি করলো, ওয়াজ ইট শি, তাই না? তো যেহেতু ইটের কমপ্লিমেন্ট হলো শি, সেই জন্য এখানে আমরা সাবজেক্ট ফর্মটাকে বসালাম। এখানে কিন্তু আমরা হার ব্যবহার করিনি, কারণ কি হারটা হলো আমাদের অবজেক্ট ফর্ম। তো বললাম যদি কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হয়, তারপর একটা যদি বি ভার্ব থাকে, তারপর অলওয়েজ আমরা কিন্তু সাবজেক্ট ফর্ম বসাই, অবজেক্ট ফর্মটা কিন্তু বসায় না প্রোনাউনের। ওকে, তো নেক্সট দেখো ইট উইল বি উই। তো এখানেও দেখো আমরা আসের ব্যবহার করিনি, কারণ আসটা হলো আমাদের অবজেক্ট। তাহলে ওখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে, সাবজেক্টের ব্যবহার করতে হবে। তো উইল বি, যেহেতু এখানে বি কথাটা ছিল সেই জন্যই কিন্তু এখানে আমরা সাবজেক্ট রূপটাকে বসিয়েছি। ইট উইল বি উই হু উইল বাই এ নিউ হাউস। বুঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার। তো এরপর আমরা যে রুলটা শিখবো সেটা দেখো, এখানে আমি বললাম ইট দিয়ে শুরু হলে আমরা, তারপর যদি আমাদের বি ভার্ব থাকে তারপর আমরা অলওয়েজ সাবজেক্ট ফর্ম বসাই, বাট পরের রুলটা কিন্তু আলাদা। চলো দেখে নিই। Whenever any pronoun functions as an object of the main verb or a preposition, it is in the objective case. তো চলো এক্সাম্পল বুঝে নিই কি বলতে চেয়েছে এখানে। তো ফার্স্ট এক্সাম্পল যেটা, ইট ইজ ফর হি টু কনসিডার, এটা ইনকারেক্ট সেন্টেন্স। ম্যাম এখানে তো আমরা সাবজেক্ট ফর্মটাই ব্যবহার করেছি, ইট দিয়ে শুরু হয়েছে, ইজ ছিল, তারপর কিন্তু আমরা সাবজেক্ট ফর্ম ব্যবহার করি। একটু আগেই আপনি বললেন রুল নাম্বার 7-এ সাবজেক্ট ফর্মটাই ব্যবহার করা রয়েছে। হি হলো আমাদের সাবজেক্ট, হিম হলো আমাদের অবজেক্ট। তাহলে ম্যাম ভুল কেন এখানে, ইনকারেক্ট সেন্টেন্স কেন? দেখো একটা জিনিস, যে পয়েন্টটা এখানে বলা রয়েছে আরো একবার আমি রিপিট করছি, হোয়েনেভার এনি প্রোনাউন ফাংশনস অ্যান্ড, যখন একটা প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার করছে মেইন ভার্বের, যখন কোনো প্রোনাউন মেইন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু সেখানে আমরা অবজেক্টিভ ফর্মটাকে বসিয়ে থাকি প্রোনাউনের। তো লক্ষ্য করো এখানে ইট ইজ এর পর একটা ফর ছিল, ফরটা আমাদের কি, প্রিপোজিশন। তো ইট ইজ এর পর যদি কোনো প্রিপোজিশন থাকে সেখানে তোমাকে কিন্তু অবজেক্ট ফর্মটাকেই বসাতে হবে। অর্থাৎ শুধুমাত্র ইট ইজ কথাটা থাকলে, শুধুমাত্র ইট ইজ অর্থাৎ ইটের পর যদি বি ভার্বগুলো থাকে সেগুলো এম, ইজ আর ওয়াজ আর হতে পারে। তো সেগুলো যদি থাকে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট ফর্মটা বসাতে হবে। আর ইট ইজ এর পর যদি প্রিপোজিশন থাকে, কি বললাম, যদি প্রিপোজিশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবজেক্ট ফর্মটা বসাতে হবে। আরো একটা পয়েন্ট আছে, চলো দেখে নিই কি বলেছে। দেখো আস্ক হি টু গো, এটাও কিন্তু আমাদের ইনকারেক্ট সেন্টেন্স। হোয়াই ম্যাম, চলো দেখে নিই। দেখো আস্ক যেটা সেটা হলো আমাদের মেইন ভার্ব, আস্ক যেটা সেটা হলো আমাদের কি, মেইন ভার্ব। তো মেইন ভার্বের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপটাকে বসাই। মেইন ভার্বের পর কিন্তু কখনোই আমরা সাবজেক্টিভ প্রোনাউনটাকে বসাই না। মেইন ভার্বের পর অলওয়েজ আমরা অবজেক্টিভ প্রোনাউনকে বসাই। তাহলে কি হয়ে যাবে, হি এর পরিবর্তে আমরা হিমের ব্যবহার করব। বোঝাতে পারলাম রুল নাম্বার 7 আর রুল নাম্বার 8 এর মধ্যে যে ডিফারেন্সটা? আই হোপ কি ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট দেখে নেব। রুল নাম্বার 9 কি বলেছে, হোয়েন এ পার্সোনাল প্রোনাউন। তো আমি তোমাদেরকে ফার্স্ট দিনই বলেছিলাম পার্সোনাল প্রোনাউন কোনগুলো, যদি না জেনে থাকো তার জন্য প্রোনাউনের ক্লাস নাম্বার 1 যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে, প্রোনাউনের ক্লাস নাম্বার 1। চলো দেখে নেবে সবাই। কি বলেছে, হোয়েন এ পার্সোনাল প্রোনাউন ইজ কানেক্টেড বাই এ কনজাংশন, যখন একটা পার্সোনাল প্রোনাউন কনজাংশন দিয়ে যুক্ত হয় উইথ সাম আদার ওয়ার্ড, অন্য কোনো শব্দের সঙ্গে, ইন দ্য অবজেক্টিভ কেস, অবজেক্ট হিসাবে, ইট মাস্ট বি ইন দ্য অবজেক্টিভ কেস। তো যে প্রোনাউনটা আমরা ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। ওকে, চলো ভালো করে বুঝে নিই এক্সাম্পল দিয়ে। কি বলেছে দেখো, দিস ক্লথস আর ফর ইউ। তো এখানে আমাদের সাবজেক্ট কি ছিল, দিস ক্লথস, ভার্ব কি ছিল, আর। এবার ফর একটা প্রিপোজিশন ছিল, তো প্রিপোজিশনের পর অলওয়েজ আমরা কি করি, অবজেক্ট ফর্মটাকে বসাই, তাই না? তো এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে আর একটা পার্সোনাল প্রোনাউন, তো সেক্ষেত্রে আমরা আয়ের ব্যবহার করতে পারবো না, যেহেতু অবজেক্ট হয়েছে প্রিপোজিশনের পর আমরা অবজেক্ট বসাই, আর অ্যান্ড দিয়ে যুক্ত করছি, দ্যাট মিনস এখানেও কিন্তু আমাদের কি করতে হবে, আর একটা অবজেক্টকে বসাতে হবে। আই হোপ কি ক্লিয়ার।
তো আর একটা রুল আজকের ক্লাসে আমরা করব, এরপর তোমাদের মিনাস স্যারের ক্লাস রয়েছে 8 AM থেকে, তো স্যারের ক্লাসে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে। চলো আমরা নেক্সট দেখে নিই। রুল নাম্বার 10 কি বলেছে, আফটার লেট উই অলওয়েজ ইউজ অবজেক্টিভ কেস অফ দ্য প্রোনাউন, অর্থাৎ লেটের পর অলওয়েজ আমরা অবজেক্ট বসাই, লেটের পর কখনো আমরা সাবজেক্টকে বসাই না। এখান থেকে আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে আমাদের অনেক কোশ্চেন এসেছে যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি লক্ষ্য করেছি। তো চলো এক্সাম্পল দেখে নিই। লেট দে গো, ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে কারেক্ট কি হয়ে যাবে, দেটাকে দেম করো, কারণ দেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি আর দের অবজেক্ট হলো দেম। তাহলে লেটের পর আমরা কি ব্যবহার করছি, লেটের পর কিন্তু আমরা অবজেক্ট রূপটাকে ব্যবহার করে থাকি। ওকে, লেট দেম গো, তাদেরকে যেতে দাও। চলো আমরা নেক্সট দেখে নেব। ওকে, দেখো কি বলেছে, আফটার দেন, দেন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। আফটার দেন উই অলওয়েজ ইউজ, আমরা সর্বদা ব্যবহার করি সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, নমিনেটিভ বা সাবজেক্টিভ একই কথা। নমিনেটিভ কেস যেটা, সাবজেক্টিভ কেসও তাই। নাউনে তোমাদেরকে আমি কেস পড়িয়েছিলাম, তাই না? তো যারা ওয়াচ করনি অবশ্যই নাউনের ক্লাস ওয়াচ করে নেবে। নমিনেটিভ যা, সাবজেক্টিভও তাই। তো যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেন থাকে, তারপর কিন্তু অলওয়েজ আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা অলওয়েজ সাবজেক্টিভ কেসেই ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পল, রিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হার, এটা কিন্তু আমাদের ভুল সেন্টেন্স, অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স। কারণ কি, দেখো দেনের পর এখানে হার যেটা সেটা হলো আমাদের অবজেক্ট। তো দেনের পর এক্ষুনি বললাম, দেনের পর আমরা কখনো অবজেক্ট ব্যবহার করতে পারি না, দেনের পর আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ হারটা কিসে চেঞ্জ হবে, শীতে। রিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট দেন শি, বোঝাতে পারলাম? তো অনেক ক্ষেত্রে রাইটিংয়ে, স্পোকেনে আমরা হার বলে থাকি, বাট সেটা কিন্তু ভুল। যদি গ্রামাটিক্যালি ভাবতে চাও তো ওখানে কিন্তু দেনের পর অলওয়েজ আমাদের সাবজেক্ট ফর্মটাকেই বসাতে হয়। কারণ কি, এখানে অ্যাকচুয়ালি যে তুলনাটা করা হচ্ছে সেটা কিন্তু রিয়ার সঙ্গে তার তুলনা করা হচ্ছে, অর্থাৎ দুটো সাবজেক্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে যখন আমরা তুলনা করব, একটা সাবজেক্টের সঙ্গে নিশ্চয়ই একটা অবজেক্টের তুলনা করব না, দুটো সাবজেক্ট অথবা দুটো অবজেক্ট। তো রিয়া যেটা সেটা আমাদের সাবজেক্ট, তো তার সঙ্গে শি এর তুলনা করা হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমরা হার ব্যবহার করব না, সেখানে আমরা শি এর ব্যবহার করব। ক্লিয়ার হলো? চলো নেক্সট দেখে নিই। আফটার ইফ, ইফের পর আমরা সর্বদা কি করি, প্রোনাউনের সাবজেক্ট ফর্মটাকে বসিয়ে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো মানে টেটের রিসেন্টলি যে এক্সামটা হলো সেখান থেকে এরকম টাইপসের একটা কোশ্চেন এসেছিল, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাই না? তো ভালো করে লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইফ থাকে আর ইফের পর যে ভার্বটা থাকে, তো সেই ভার্বটার পর অলওয়েজ আমরা সাবজেক্টিভ কেসের প্রোনাউনটাকে বসিয়ে থাকি। তো দেখো কি বলেছে, ইফ আই ওয়ার হার আই উড হ্যাভ রান ইন দ্য ম্যারাথন, এটা কিন্তু আমাদের ভুল সেন্টেন্স। কারণ কি, এখানে অবজেক্ট রূপটা ব্যবহার করা হয়েছে, ইফ যে দিয়ে যেহেতু শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে। ওকে, তো হারটাকে চেঞ্জ করে আমরা কি করব, শি করে দেবো, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউনটাকে, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন যেটা সেটাকে বসাবো। অর্থাৎ ইফ আই ওয়ার শি আই উড হ্যাভ রান ইন দ্য ম্যারাথন। তো এখানে এটাই তো, এটা হলো আমাদের ইফের অ্যাকচুয়ালি একটা কন্ডিশন। তো ইফের আমাদের সাধারণত তিনটে কন্ডিশন আছে। ইফের কটা কন্ডিশন আছে, তিনটে কন্ডিশন। কোনো একদিন আমি তোমাদেরকে ইফের তিনটে কন্ডিশন নিয়ে একটা ফুল ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যেটা মাস্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো লাইকস। তো যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকস করে দেবে, অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। ফ্রেন্ডসদের জানিয়ে দাও যে ম্যাম তোমাদের নিউ ব্যাচ স্টার্ট করেছে ফর WEP 2021। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তো ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করে যুক্ত হয়ে যাও, অ্যান্ড টেলিগ্রামের জন্য শুধুমাত্র ইজি স্টাডি সার্চ করে জয়েন হয়ে যাও। তো নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা আমাদের সমস্ত রকম ইনফরমেশন এবং ক্লাস নোটিফিকেশন দিয়ে রাখি। আর যারা আজকে আমাদের চ্যানেলের নতুন দর্শক, সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, কারণ অল নোটিফিকেশন অন না করলে কিন্তু নোটিফিকেশন ইস্যু হতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। ওকে, টাটা, বাই।